তাহলে তোরা এমসিকিউ পরীক্ষা দিবি নাকি? অনেকে নানা রকমের সমস্যা হয়েছে, অনেকে আবার ঠিক দিয়েছিস, অনেকে ভীষণ ভালো স্কোর করেছিস। আমি কোশ্চেন পেপারটা একটু জয়েন্ট লেভেলেরই দিয়েছিলাম, তাতেও তোরা অনেকে ভালো দেখেছিস, মার্কস পেয়েছিস, ভালো হয়েছে। মোটের উপর পরীক্ষাটা ভালো হয়েছে। নানা রকমের সমস্যা হয়েছে, কারোর ফোন ঢুকে গেছে, কেউ ব্যাক করেছে, কেউ কপি করতে ঠিক পারেনি, অর্ধেকটা কপি হয়ে গেছে, নানা রকমের সমস্যা, হাজারো সমস্যার মধ্যে দিয়ে তোরা মোটামুটি পরীক্ষা দিতে পেরেছিস। তো মাথায় রাখতে হবে, আমাদের যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাগুলো হবে সব অনলাইন হবে, এবং সেই অনলাইন পরীক্ষাটার প্রস্তুতিটা কিন্তু এখানেই কিন্তু হয়ে যাচ্ছে। এরপর আমি আজকের ক্লাসটার যে জায়গাটা পড়ানোর প্ল্যানিং আছে, আজকে পরমাণুর গঠনের লাস্ট ক্লাস, অঙ্ক একদিন করাবো, অঙ্কগুলো একদিন প্র্যাকটিস করে দেবো। তো আজকে লাস্ট ক্লাস, কিন্তু সেই ক্লাসটার পরেই, এই ক্লাসটা নেওয়ার পরে আমি ডাউট ক্লিয়ারিংটা করে দিচ্ছি। তোদের যেটা সমস্যা, যে কোশ্চেন পেপারগুলোতে যেগুলোতে সমস্যা হয়েছে, অনেকে আমাকে জানিয়েছিস যে এই প্রশ্নটাতে সমস্যা, ওই প্রশ্নের সমস্যা বুঝতে পারিনি, সেগুলোকে শিখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, তোরা একটু মন দিয়ে দেখে নে। আর সমস্যা তোদের হয়েছে এমসিকিউ পরীক্ষাতে, নানা রকমের মজার সমস্যা হয়েছে। একজনকার 4-5 বার সমস্যা, কাউকার কপি করতে পারেনি, কোথায় সাবমিট খুঁজে পায়নি, প্রিভিয়াস নেক্সট দেখতে পায়নি, নানা রকম হাজারো সমস্যা। ভালো হয়েছে, অনেক তোরা চেষ্টা করেছিস, বারবার আমাকে ফোন করেছিস, মেসেজ করেছিস, ভালো করেছিস। যাকে সেসব আমি ডিসকাশনে আসছি, তার আগে আজকের জায়গাটা একটু পড়িনি। আজকে তোদের যেটাকে পড়াবো সেটা হলো স্ক্রিনিং এফেক্ট বা শিল্ডিং এফেক্ট। স্ক্রিনিং এফেক্ট আরেকটা নাম হচ্ছে কিন্তু শিল্ডিং এফেক্ট। বাংলাতে আবরণী প্রভাব বলে, দেখতে পাচ্ছিস। সেই আবরণী প্রভাব তোদেরকে আমি বলেছিলাম, তোদের মনে করিয়ে দিই যে বোরের যে ইকুয়েশনটা ছিল, এই যে এখানটাতে আমি লিখছি ই সমান -2π² m⁴z² বাই n²a²। এই জেডটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার। এই জেডটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য? যারা মোনো ইলেকট্রনিক সিস্টেম, অর্থাৎ যাদের একটা মাত্র ইলেকট্রন আছে, যেমন হাইড্রোজেন, যেমন হিলিয়াম প্লাস, যেমন লিথিয়াম 2+ ইত্যাদির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। যদি কোনো সিস্টেমের, সেটা পরমাণু হোক, আয়ন হোক, যদি একের বেশি ইলেকট্রন থাকে, তাহলে কিন্তু বোরের মডেলটা, বোরের এই ইকুয়েশনটা কিন্তু প্রযোজ্য হয় না। সেক্ষেত্রে কী করতে হয়? তখন সেক্ষেত্রে ইকুয়েশনটা একটু চেঞ্জ হয়ে যায়। মনে করে দেয়, এটাও আমার বোর্ডে তোদেরকে করিয়েছিলাম, তোদের খাতায় লেখা আছে সম্ভবত, -2π² m⁴ তার স্কোয়ার বাই n²a²। এই ZEFF হচ্ছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা কার্যকরী পরমাণু ক্রমাঙ্ক। সেই কার্যকরী পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে তাও বলেছিলাম। মানে মাথায় গুনতে গেলে হয়তো একটা পরমাণু বা একটা আয়নের 10টা প্রোটন আছে, কিন্তু 10টা প্রোটন আচরণ করে, মানে ইলেকট্রনের সঙ্গে যখন আকর্ষণে যায়, তখন তারা হয়তো 6টা প্রোটনের মতন আকর্ষণ করে। 10টা প্রোটন 6টা প্রোটনের মতন আকর্ষণ করে। যদি হেড জিনিস, যেমন এই একটা উদাহরণ দিয়েছিলাম, তোদের খেয়াল করে দেখবি যে তোরা ট্রেনে ট্রাভেল করছিস, হয়তো তুই, তোর বোন, তোর বাবা মা আর তোর কাকিমার ছেলে মেয়ে। এবারে তোর বয়স হয়তো 16 বছর, তাহলে ফুল টিকিট লাগবে। তোর বাবা মা, কাকিমার 4জনকার ফুল টিকিট লাগবে। তোর হয়তো ভাইয়ের বয়স হচ্ছে, তোর নিজের ভাইয়ের বয়সটা হচ্ছে ধরা যাক 10 বছর, তাহলে তার অর্ধেক টিকিট লাগবে। আর যে কাকিমার ছেলে মেয়েরা আছে, তাদের একজনকার বয়স 12 বছর, একজনকার বয়স 3 বছর, তাহলে তার একজনকার অর্ধেক টিকিট লাগবে, আর একজনকার কোনো টিকিটই লাগবে না। তাহলে তাদের মাথা গুনলে 8জন লোক, কিন্তু ট্রেনের টিকিট লাগছে কতজন? 5টা ফুল টিকিট, 2টো হাফ আর একটা টিকিট লাগছে না, অর্থাৎ 5 আর 1 6টা টিকিট লাগছে টোটাল। তাহলে হেড হিসেবে 8জন হলেও রেলের নিয়মে তারা 6জন লোক। এই রকম, এটা হচ্ছে এফেক্টিভ নাম্বার, কার্যকরী। হেডটা গুণে নয়, যেটা হেড সেটাকে গুণে তোর ঠিক করতে পারছিস না, সেটাকে হেডটাকে গুণে না করে আমি যতগুলো প্রোটন এফেক্ট করছে, কাজ করছে, মাথা গুণে নয়, নাম্বারগুলো গুণে নয়, যতগুলো প্রোটন কাজ করছে তার সংখ্যাকে আমরা বলবো কার্যকরী পরমাণু ক্রমাঙ্ক বা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। তাকে জেড এফেক্টিভ দিয়ে দেখানো হয়। তাহলে জেড এফেক্টিভ সমান হচ্ছে কি?
জেড মাইনাস সিগমা। এই সিগমাটা হচ্ছে স্ক্রিনিং কনস্ট্যান্ট বা আবরণী প্রভাব, এই আবরণী ধ্রুবক। লিখে দিচ্ছি, আবরণী ধ্রুবক। এই জেডের মান তোরা জানিস 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ রাখতে বলেছি। হাইড্রোজেনের 1, হিলিয়ামের 2, লিথিয়ামের 3, অক্সিজেনের 8 ইত্যাদি, সোডিয়ামের 11, এরকম। এই সিগমার মানটা আমরা বার করতে শিখবো। তাহলে জেড এফেক্টিভ পেয়ে যাবি। জেড জানিস, সিগমার মান তুই জেনে যাস, তাহলে জেড এফেক্টিভ পেয়ে যাবি। সেটাকেই আমরা শিখবো। আসছি আমি এই সিগমার মান বা আবরণী ধ্রুবকের মানটা দেখা গেছে এস গ্রেটার দেন পি গ্রেটার দেন ডি গ্রেটার দেন এফ, অর্থাৎ এসের সর্বোচ্চ এবং আস্তে আস্তে কমতে কমতে এফের সর্বনিম্ন। এটা কেন হয় সেটাও দেয়। অ্যাকচুয়ালি আবরণী প্রভাব জিনিসটা কি? ধর এখানে একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটাকে নিউক্লিয়াস নিজের দিকে টানছে। টানলে এই কক্ষপথটা ছোট হতে চাইছে। এখন ভেতরের কক্ষপথের যে ইলেকট্রনগুলো আছে, যে ইলেকট্রন যেগুলো আছে, এই ইলেকট্রনগুলো আছে, এরা কি করছে? এই কক্ষপথটাকে আবার বিকর্ষণ করে। যেহেতু সমতড়িৎ, এখানেও ইলেকট্রন এখানেও ইলেকট্রন, সমতড়িৎ, তাই বিকর্ষণ করে আবার বাইরে বার করে দিচ্ছে। অর্থাৎ যতটা ছোট হবার কথা ততটা ছোট হচ্ছে না, কিন্তু এরা এখানে চলে এসছে। নিউক্লিয়াসটা একটা পার্টিকুলার কক্ষপথকে নিজের দিকে টানছে, কিন্তু ভেতরের কক্ষপথগুলো তাকে বিকর্ষণ করে অতটা ছোট হতে দিচ্ছে না, আর একটু বাইরে বার করে দিচ্ছে। এই যে ছোট হওয়াটাকে বাধা দিচ্ছে, ছোট হওয়াকে বাধা দেওয়াকে বলা হয় স্ক্রিনিং এফেক্ট বা আবরণী প্রভাব। এই আবরণী প্রভাবটা অর্থাৎ বিকর্ষণের উপরে ভিত্তি করে গড়ে উঠেছে, রিপালসেন রিলেটেড। এই রিপালসেনটা এস উপকক্ষের সবচেয়ে বেশি, এফের সব থেকে কম। এটা কেন হয় তার কারণটাও দেয়। তার কারণটা হচ্ছে এস উপকক্ষটা হচ্ছে স্ফেরিক্যাল, পি এর এরকম করে 2টো লোব, ডি এর 4টে লোব, এফ যদি আবিষ্কার হয় তাহলে ছবি আমি দেখিয়েছি একদিন, 4-এর থেকেও বেশি লোব আছে। তাহলে ইলেকট্রনের ঘনত্বটা একটা লোবের মধ্যে কনসেন্ট্রেট করে আছে। সাইজটা দেখে বড় ভাবিস না, ধর এটা এরকম সাইজ। তাহলে একটা লোবের মধ্যে কনসেন্ট্রেট করে আছে, এটা 2টো লোবের মধ্যে আছে, এটা 4টে লোবের মধ্যে আছে। আর একটু বড় করেই সবগুলোকে দেখায়। এটা এস, এটা পি, এটা ডি। তাহলে এস এর একটা লোবের মধ্যে ইলেকট্রন ঘনত্ব, পি এর 2টো লোবের মধ্যে, ডি এর 4টে লোবের মধ্যে, এফ এর আরও বেশি লোবের মধ্যে হবে। অর্থাৎ ইলেকট্রন ঘনত্বটা এস এর সর্বোচ্চ, ইলেকট্রন ঘনত্বটা সর্বোচ্চ, আর পি বা ডি এর ইলেকট্রনগুলো আর একটু ছড়িয়ে আছে, অর্থাৎ ঘনত্বটা আস্তে আস্তে এস থেকে পি থেকে ডি এর দিকে কমে যাচ্ছে। এই যে ছড়িয়ে ছিটিয়ে আছে ইলেকট্রনটা, পি এর ক্ষেত্রে 2টো লোবে, ডি এর ক্ষেত্রে 4টে লোবে, এইটাকে বলে, কেমিস্ট্রির ভাষায় বলে পরিব্যাপ্ততা, ইংরাজিতে বলে ডিফিউজনেস বা পরিব্যাপ্ততা। পরিব্যাপ্ততা মানে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে থাকার প্রবণতা। সেটা সব থেকে এফ এর বেশি, তারপরে ডি, তারপরে পি এবং তারপরে এস। তাহলে যত ছড়িয়ে ছিটিয়ে থাকে তত বিকর্ষণ ক্ষমতা কমে যাচ্ছে। তাহলে এসের বিকর্ষণ ক্ষমতা যে ছড়িয়ে ছিটিয়ে সব থেকে কম আছে, তাই বিকর্ষণ ক্ষমতা সব থেকে বেশি। মানে অ্যাকচুয়ালি ডিফিউজনেসটা হচ্ছে রিপালসেন পাওয়ারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল টু বা ব্যস্তানুপাতিক। যত পরিব্যাপ্ততা বা ডিফিউজনেস বাড়বে তত বিকর্ষণ করার ক্ষমতা কমে যাবে। তাহলে এসের বিকর্ষণ ক্ষমতা সর্বোচ্চ, তাই আবরণী প্রভাব এসের মান হচ্ছে সব থেকে বেশি, এফের সব থেকে কম। বোঝা গেল? এটা কিন্তু এই কারণেই হচ্ছে। এস, পি, ডি, এফ এবং এগুলো গ্রেটার দেনের চিহ্ন, দেখ গ্রেটার দেনের চিহ্ন, এস, পি, ডি, এফ। তাহলে আমরা এখন বার করব এই সিগমার মান। তাহলে সিগমার মান বার করলে জেডের মান তোরা জানিস, জেড এফেক্টিভ পেয়ে যাবি। দেখ তাহলে এই সিগমার মান বার করার জন্য যে রুলটা আছে তার নাম হচ্ছে স্ল্যাটার্স রুল। দেখ আমার এখানে লিখে রেখেছি স্ল্যাটার্স রুল, SLATER অ্যাপোস্ট্রফি S
RULE, স্ল্যাটার্স রুল। এই স্ল্যাটার্স রুলটা এটা কিন্তু বইয়ে নেই, পুরো রুলটাকে লিখে নিবি ভালো করে, বড় একটাকে লিখে নিবি ভালো করে, বুঝে নে। স্ল্যাটার্স রুলের আমি পয়েন্টগুলোকে উল্লেখ করে দিচ্ছি, তোরা একদম বড় একটাকে, আমার কথাটাকেও আমি খুব আস্তে আস্তে জায়গাটাকে বলছি, তোরা কিন্তু লিখে নিবি। স্ট্যাটাস রুলের 1 নম্বর পয়েন্ট হচ্ছে প্রথমে ইলেকট্রনিক কনফিগারেশন লেখে ইলেকট্রনিক কনফিগারেশনটাকে সাজিয়ে গ্রুপিং করতে হয়, গ্রুপ তৈরি করতে হয়, গ্রুপ। গ্রুপ, GROUP, গ্রুপ বললাম, গ্রুপ, গ্রুপ করতে হয়। সাজিয়ে লিখলাম, দিয়ে গ্রুপ করব। আমি জেনারেল একটা কনফিগারেশন লিখে রেখেছি, দেখ 1S 2S 2P 3S 3P 3D 4S 4P 4D 4M। এখন কথা হচ্ছে কি, এই যে কনফিগারেশনটাকে আমি লিখেছি, এবার এটাকে গ্রুপে সাজাচ্ছি। গ্রুপ কিভাবে করতে হবে, গ্রুপের নিয়মটাকে বলছি, দেখ। এস একটা পার্টিকুলার কক্ষপথের অরবিটের এস এবং পি একটাই গ্রুপ, ডি এর আলাদা গ্রুপ, এফ এর আলাদা গ্রুপ। আবার বলছি, এস আর পি একটা অরবিটের, এটা সেম গ্রুপ, ডি এর আলাদা গ্রুপ, এফ এর আলাদা গ্রুপ। বোঝা গেল? সেই হিসাবে আমি গ্রুপ করছি, গ্রুপগুলোকে একটা ব্র্যাকেট দিয়ে দেখাতে হয়। ব্র্যাকেট দিচ্ছি, দেখ। 1 নম্বর কক্ষপথে শুধু 1AC আছে, তাহলে এটা একটাই গ্রুপ। আবার 2 নম্বর কক্ষপথে 2S আর 2P, এস আর পি যেহেতু একটা গ্রুপ, তাহলে এই জায়গাটা দেখ 2S আর 2P কে একটা গ্রুপে ফেলে দিলাম। এবারে 3S এর দেখ 3S আর 3P একটা গ্রুপ এবং 3Dর আলাদা গ্রুপ। 4S 4Pর একটাই গ্রুপ, 4Dর আলাদা গ্রুপ, 4F এর আলাদা গ্রুপ। কেন হলো আরেকবার দেখ, এস আর পি এর একটাই গ্রুপ, একটা অরবিটের অন্তর্গত, একটা অরবিটের অন্তর্গত এস আর পি একটাই গ্রুপ, ডি আলাদা, এফ আলাদা। তাহলে দেখ, একের শুধু 1AC আছে, তাহলে একটাই গ্রুপ। 2 এর এস আর পি যেহেতু একটাই গ্রুপ, তাহলে 2S আর 2P একসঙ্গে লিখলাম, একটাই ব্র্যাকেট দিলাম। 3 নম্বর কক্ষপথে 3টে কক্ষ, SPD 3S 3P 3D, তার মধ্যে এস আর পি একটাই গ্রুপ আর ডিটা আলাদা গ্রুপ। 4-এর SPDF হয়, এস আর পি একটাই গ্রুপ, ডি আলাদা গ্রুপ এবং এফ আলাদা গ্রুপ। বুঝতে পারলি? তাহলে গ্রুপিং করে দিয়েছি। এরপরে দেখ, এরপরে যদি তোর ইলেকট্রনিক বিন্যাস অনুসারে দেখ, অ্যাকচুয়ালি একটু ব্যাপারটা ভালো করে বুঝে নে। দেখ, হাইড্রোজেনের ক্ষেত্রে কেন বোরের মডেলটা প্রযোজ্য, যাদের একটা ইলেকট্রন তাদের ক্ষেত্রে কেন প্রযোজ্য, তার কারণটা দেখ। ধর, এই যে একটা হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন বা হিলিয়াম প্লাস বা লিথিয়াম 2 প্লাস যাই হোক না কেন, তার একটা ইলেকট্রন আছে। তাহলে একে এরকম করে টানছে এবং এই কক্ষপথটা একটু ছোটো হয়ে যাচ্ছে। তাহলে এর ভেতরে তো আর কোনো ইলেকট্রন নেই, একটা ইলেকট্রন থাকার জন্য। তাহলে তাকে আর কেউ স্ক্রিন করছে না, বিকর্ষণ করছে না, রিপেল করছে না। তাহলে কি হচ্ছে, সিগমার মানটা 0 হয়ে যাচ্ছে। তাহলে জেড এফেক্টিভ সমান হচ্ছে জেড মাইনাস 0 সমান জেডই হয়ে যাচ্ছে। তাই হাইড্রোজেন বা হিলিয়াম প্লাস বা লিথিয়াম 2 প্লাসের ক্ষেত্রে বোরের সমীকরণটা প্রযোজ্য হচ্ছে। তাহলে কি হচ্ছে, এখন তাহলে স্ক্রিন কাকে সব থেকে বেশি করবে, কাকে সব থেকে বেশি বিকর্ষণ করবে, যোজক কক্ষপথের ইলেকট্রনকে, ভ্যালেন্স সেলের লাস্ট যে ইলেকট্রনটাকে, তাকে সবাই মিলে স্ক্রিন করবে। যদি পার্টিকুলার ভিতরের ইলেকট্রনের স্ক্রিনিং এফেক্ট বার করতে দেয়, মাথায় রাখবি তার বাইরের যে ইলেকট্রনগুলো থাকবে তাদের কোনো স্ক্রিনিং এফেক্ট, তারা কোনো বিকর্ষণে অংশগ্রহণ করবে না। কারণ বিকর্ষণ করলে তারা আবার ঠেলে নিউক্লিয়াসের দিকেই, মানে আমি বলতে চাইছি কি, সাধারণভাবে স্ক্রিনিং এফেক্ট মানে লাস্ট ইলেকট্রনটা, ভ্যালেন্স সেলের লাস্ট ইলেকট্রনটাকে সবাই মিলে কিভাবে বিকর্ষণ করছে সেটা বোঝায়। এখন কোনো প্রশ্নে ধর যদি বললো যে এই ইলেকট্রনটার স্ক্রিনিং এফেক্ট বার করো, তখন এই ইলেকট্রনটাকে এর সঙ্গে আরও যে ইলেকট্রনগুলো আছে 1 2 3 4 5 6 7 8, এই 7টা ইলেকট্রন মিলে বিকর্ষণ করবে, ক্যালকুলেশন করতে হবে। ভেতরের ইলেকট্রনগুলো বিকর্ষণ করবে, এগুলোকেও ক্যালকুলেশন করতে হবে। কিন্তু বাইরের ইলেকট্রনটা কোনো বিকর্ষণ করবে না, বিকর্ষণ করবে কিন্তু সেটা স্ক্রিনিং এফেক্টের ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করবে না। কেন না, বিকর্ষণ করলেও তো সে ঠেলবে, ঠেলে তো নিউক্লিয়াসের দিকেই, ছোটোই তো করবে, ছোটো হওয়াটাকে তো বাধা দেবে না। ছোটো হওয়াকে যেহেতু বাধা দেয় না, বাইরের ইলেকট্রনগুলোর কোনো স্ক্রিনিং এফেক্ট নেই। কিন্তু মাথায় রাখ, সেটা পরের কথা। স্ক্রিনিং এফেক্ট মানে লাস্ট ইলেকট্রনটা, একদম যোজক কক্ষপথের শেষ ইলেকট্রনটাকে সবাই মিলে যে বিকর্ষণ করে তার সম্মিলিত প্রভাব, সেটাকে দেখাচ্ছি। তাহলে হিসেবে কেউ থাকতে হবে স্ক্রিনিং এফেক্ট কার, লাস্ট ইলেকট্রন, লাস্ট ইলেকট্রনটার স্ক্রিনিং এফেক্ট। হাইড্রোজেনের ক্ষেত্রে প্রথমটাই শেষ, তাই তার কোনো স্ক্রিনিং এফেক্ট নেই।
শেষ ইলেকট্রনটাকে সবাই মিলে স্ক্রিন করবে, ও কাউকে স্ক্রিন করবে না, মাথায় রাখবি। আবার বলছি, শেষ ইলেকট্রনটাকে বাকি সব ইলেকট্রন মিলে স্ক্রিন করবে, কিন্তু সে কাউকে স্ক্রিন করবে না, এটা মাথায় রাখবি। বিকর্ষণ করবে না, এটা যেন মাথায় থাকে। মানে পুরো হিসেবটা হবে শেষ ইলেকট্রনটার সাপেক্ষে। তাহলে দেখ, এরপর যদি শেষ ইলেকট্রনটা, লাস্ট ইলেকট্রনটা যদি এস বা পি গ্রুপের হয়, এই দেখ, যদি এস বা পি গ্রুপের অন্তর্গত হয় তখন কি হবে? এস বা পি গ্রুপের অন্তর্গত হলে যে নিয়মগুলোকে মানতে হবে, দেখ, ওই গ্রুপটার বাকি অন্য যে ইলেকট্রনগুলো, তার প্রত্যেকটা ইলেকট্রনের সিগমার মান হবে 0.35, প্রত্যেকটার। যদি ওই ইলেকট্রনটা, তার টোটাল ইলেকট্রন যোজক কক্ষপথে 5টা আছে, তাহলে লাস্ট ইলেকট্রনটা বাদ দে, তাহলে আরও 4টে, ওই 4টের প্রত্যেকটার 0.35, অর্থাৎ 4 গুণিত 0.35 হবে ওই কক্ষপথ, ওই গ্রুপটার বাকি ইলেকট্রনগুলোর। ওই গ্রুপটার, কোথায় গ্রুপ বলছি খেয়াল কর, এটা হচ্ছে গ্রুপ, ভেরি ইম্পর্টেন্ট। ওই গ্রুপের আদার ইলেকট্রনস অফ দ্য গ্রুপ, ওই গ্রুপের অন্য ইলেকট্রনগুলোর প্রত্যেকটার 0.35 ইচ, মানে প্রত্যেকের 0.35 করে। ইলেকট্রনস অফ দ্য নেক্সট ইনার সেল, এটা সেল, তার আগের কক্ষপথ, অর্থাৎ এসপিডিএফ নয়, 2 নম্বর না 3 নম্বর না 4 নম্বর দেখবি, ঠিক তার আগের যে কক্ষপথ, অর্থাৎ n-1 সেল যেটাকে বলে। এনটা হচ্ছে, এন হচ্ছে ভ্যালেন্স সেল, আর n-1 হচ্ছে তার আগের কক্ষপথটা। ভ্যালেন্স সেল মানে হচ্ছে যোজক কক্ষপথ, যোজক কক্ষপথ n-1 সেলের একটা ইংরেজিতে নাম আছে, তার নাম হচ্ছে পেনাল্টিমেট সেল। বাংলা হয় না, পেনাল্টিমেট মানে হচ্ছে n-1 কক্ষ, তার আগের কক্ষপথটা, ঠিক তার আগের কক্ষপথটার প্রত্যেকটা ইলেকট্রন অফ দ্য নেক্সট ইনার সেল ইজ ইকুয়াল টু 0.85, প্রত্যেকটার 0.85 করে, প্রত্যেকটা ইলেকট্রনে। তার আগের কক্ষপথে যদি 8টা ইলেকট্রন থাকে, 8 গুণিত 0.85 হবে ক্যালকুলেশনে। আর বাকি সমস্ত ইলেকট্রনের কিন্তু 1.00 করে হবে। আর বাকি তার ভিতরে যতগুলোই থাকুক না ইলেকট্রন, সবাইকার 1.00 করে হবে। আদার ইলেকট্রনস ইজ ইকুয়াল টু 1.00 ইচ, প্রত্যেকটার। এবারে যদি ডি বা এফ গ্রুপে উপস্থিত থাকে যোজক ইলেকট্রনটা, সেক্ষেত্রে যে নিয়মটা, রুল নাম্বার 3, এই দেখ 3 নম্বর রুল লিখছি, ফর ডি অর এফ গ্রুপ, যদি ডি আর এফ এর অন্তর্গত হয় যোজক ইলেকট্রনটা, যার স্পিনিং এফেক্ট বার করছিস, সেটা যদি ডি বা এফ গ্রুপের অন্তর্গত হয়, তখন নিয়মটা হচ্ছে ওই গ্রুপের বাকি প্রত্যেকটার 0.35 ইচ, মানে এই এর নিয়মটার মতোই। আর বি এর ক্ষেত্রে বি নিয়মটা হচ্ছে কি, আর সমস্ত ইলেকট্রনের 1.00, অর্থাৎ 0.85 এর কেসটা নেই। অর্থাৎ ওই ডি বা এফ গ্রুপের ক্ষেত্রে ওই গ্রুপের বাকি প্রত্যেকটার 0.35 করে ধরবি, বাকি সব ইলেকট্রনগুলোর 1.00, মানে 0.85 এর কেসটা থাকবে না, যেটা এস বা পি গ্রুপের ক্ষেত্রে রয়েছে, এই রুল বিটা। বোঝা গেল? এটাও ইচ, প্রত্যেকটার ইচ। তাহলে এরপরে আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে তোরা ব্যাপারটাকে বুঝতে পারবি। দেখ, আমি একটা উদাহরণ দেখাচ্ছি, তাহলে তোরা বুঝতে পারবি উদাহরণটা কিভাবে আমরা কাজটাই করব। ধর ফসফরাসের জেড এফেক্টিভ বার করতে দিয়েছে, এর কতগুলো এর কার্যকরী পরমাণু ক্রমাঙ্ক বা এর কার্যকরী প্রোটনের সংখ্যা কত বার করছি। এমনিতে সাধারণভাবে 15টা প্রোটন আছে, P15, তাহলে হচ্ছে এর ইলেকট্রনীয় বিন্যাস 1s2 2s2 2p6 3s2 2 দিয়ে 4 6 4 10 দিয়ে 12 3p3 15 হয়ে গেল। এবারে গ্রুপিং করব। গ্রুপিংটা কি? 1s 2s 2p 3s 3p। তাহলে দেখ, লাস্ট ইলেকট্রনটা এস বা পি গ্রুপে আছে, তাহলে সিগমার মানটা হবে কত? 3 আর 2 5টা শেষ কক্ষপথ ইলেকট্রন, 3 আর 2 5, বুঝতে পারছিস? এই দেখ 3 আর 2 5, তাহলে লাস্ট ইলেকট্রনটা স্ক্রিনিং এফেক্ট, তাহলে ওই একটাকে বাদ দিয়ে ভাবতে হবে। তাহলে 4টে ইলেকট্রন আছে, তাহলে 4 গুণিত 0.35। এবারে এটা গেল। এরপরে তার আগের কক্ষপথ, মানে 2 নম্বর কক্ষপথ, এটার প্রত্যেকটার 0.85 করে, 6 আর 2 8টা, 8 গুণিত 0.85
প্লাস বাকি সবাইকার 1.00 অর্থাৎ 2 × 1.00, এটা দুটো আছে তারা বাকি। তাহলে কত হচ্ছে এটা ক্যালকুলেশন করলে, ক্যালকুলেশনটা আমি একদম সরাসরি এখান থেকে করে নিচ্ছি। 10.20 দেখে নিবি তোরা একটু, 10.20 তাহলে কত হচ্ছে সিগমার মান 10.20 অর্থাৎ ZEFF সমান হচ্ছে 15 - 10.20 অর্থাৎ 4.80। অর্থাৎ দেখ ফসফরাসের 15টা প্রোটন আছে যদি হেড গুনিস, এরকম করে গুনলে 15টা, কিন্তু তারা 4.80টা প্রোটনের মতো আচরণ করে। তার কার্যকরী পরমাণু ক্রমাঙ্ক কত? 4.80। এইরকমভাবে বার করতে হবে। আমি আরেকটা DRF এর ক্ষেত্রে উদাহরণ দিচ্ছি। DRF এর ক্ষেত্রে উদাহরণ দিচ্ছি আয়রনের 3D ফর আয়রন। দেখ আয়রন 26, 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2, একদম সাজিয়ে লিখলাম। সাজিয়ে লেখার পরে গ্রুপিং করছি। এখন কোশ্চেন করেছে 3D ইলেকট্রনটা অর্থাৎ এটা, তাহলে বাইরের ইলেকট্রনটার কোনো ক্যালকুলেশন করতে হচ্ছে না তোকে, বাইরের ইলেকট্রনের ভাবনা থেকে বাদ পড়ে গেল। তাহলে কী হবে? জেড এফেক্টিভের মান হবে, আচ্ছা সিগমার মান করব। সিগমার মান হবে, দেখ 3D মানে হচ্ছে 5 × 0.35 0.35 লিখি, আর বাকি প্রতিটা ইলেকট্রন, কারণ DRF এর ক্ষেত্রে আর 0.85 এর কেসটা নেই। 6 আর 2 8 আর 6 14, 14 আর 2 16 আর 2 18, 18 × 1.00 ক্যালকুলেশন করলে হচ্ছে 3D ইলেকট্রনের ক্ষেত্রে ক্যালকুলেশনে তোরা নিজেরা দেখবি কত হচ্ছে। এটা 5কে করলে 5 × 5 = 25, সাথে রইল 2, 5 × 3 = 15, 2 × 17 আমার এখানে করা নেই ক্যালকুলেশনটা। 5 × 5 = 25, সাথে রইল 2, 5 × 3 = 15, 2 × 17 1.75, আর এটা 18 সমান হচ্ছে 19.75। তাহলে হচ্ছে কত? ক্যালকুলেশনটা আমার করা নেই, একদম রেজাল্টটা দেখছি লেখা আছে, আমি যেখান থেকে তোদের করাচ্ছি খাতে আমার খাতাটা থেকে করাচ্ছি, দেখা যাক রেজাল্টটা মিলছে কিনা। তাহলে আয়রন হচ্ছে ZEFF সমান হচ্ছে 26 - 19.75 মানে হচ্ছে 25 20 6.25। হ্যাঁ, উত্তরের সাথে মিলেছে। এরকমভাবে করতে হবে। এখানে মাথায় রাখবি যদি আয়নেরও বার করতে দেয়, জেডটা কিন্তু অ্যাটমিক নাম্বার, ওই ইলেকট্রনের সংখ্যা হবে না, যার অ্যাটমিক নাম্বার যত সেটাই বার করবে। আয়নের ক্ষেত্রেও ধর যদি তোকে এটা আয়রন 2+ দিল, এটা আরেকটা অল্টারনেটিভ কোশ্চেন হচ্ছে আয়রন 2+ এর বার করো। আয়রন 2+ মানেও তুই কী করতিস তখন? এটাকে ধরতিস না, এই হতো আয়রন 2+ এর ক্ষেত্রে। সেই একই রেজাল্ট, এই একই ক্যালকুলেশন পেতিস, এটাই ক্যালকুলেশন হতো তাহলে। কিন্তু দেখ সেক্ষেত্রে আয়রন 2+ মানে কিন্তু 26-এর সঙ্গে 2 বিয়োগ করে 24 করলাম না। জেডটা কিন্তু সবসময়তেই তার অ্যাটমিক নাম্বার যত ততই, আয়নই হোক আর পরমাণুই হোক, এটা কিন্তু মাথায় রাখতে হবে, বুঝতে পারলি? তাহলে এইভাবে আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি, আরেকটা তো কনফিউশন হয়, সেটা হচ্ছে যে আয়রনেরই শুধু প্লেন আয়রনের ক্ষেত্রে, আয়রনের ক্ষেত্রে দেখ আয়রন 26, 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2, এটা প্লেন আয়রন, অর্থাৎ এই 4sটার ক্ষেত্রে বার করতে হবে। তাহলে আমি গ্রুপিংটাকে করে দিই, কেন করছি তোরা এক্ষুনি বুঝতে পারবি যে এটা কি সুবিধে পাবি তোরা এটা বুঝে দেখ। তাহলে সিগমার ভ্যালুটা হচ্ছে এসের জন্য 1 × 0.35, কারণ দুটো আছে, একটাকে বাদ দিবি সবসময়। তার আগের কক্ষপথ মানে শুধু এইটুকু নয়, এই পুরোটা কক্ষপথ, অর্থাৎ 6 আর 6 12 দিয়ে 14 × 0.85, আর বাকি সবাইকার 1.00, সেটা হচ্ছে 6 আর 2 8 আর 2 10 × 1.00। এটা সমান কত হচ্ছে আমি আমার খাতাতে দেখে নিই, দেখা যাচ্ছে 22.25। তাহলে জেড এফেক্টিভ সমান হচ্ছে কত? 26 - 22.25 মানে হচ্ছে 0.75, 23 3.75 হচ্ছে, ঠিক আছে? তাহলে জেড এফেক্টিভের মান বুঝতে পারলি। এইভাবে তোরা কিন্তু কর, আমি কতগুলো হোমওয়ার্ক দিচ্ছি,
এগুলো তোরা করে নে। হোমওয়ার্কগুলো আমি দিয়ে দিই তোদের। সেটা হচ্ছে হোমওয়ার্ক জিঙ্ক, জিঙ্ক প্লাস, জিঙ্ক 2 প্লাস, কোবাল্ট 3D, কপার প্লাস আর কপার, আর একটা হচ্ছে হিলিয়াম। আচ্ছা, এখানে তোদের একটা কথা বলে দিই, এই কথাটা, এটাও কিন্তু নোট রাখ, এটা নোট, এটা কিন্তু নোট রাখবি, ভেরি ইম্পর্টেন্ট নোট। একটা এক্সেপশনাল কেস আছে, মনে পড়লো তাই বলে দিলাম। নোট হচ্ছে কি, যখন মানে রুল, ফ্ল্যাটাস রুলের রুল 1B-টার বেলায়, রুল 1B, যেখানে প্রথমে গ্রুপিং করলি, গ্রুপিং করার পরে কি হবে, গ্রুপ এ আর বি এর ক্ষেত্রে প্রথমে গ্রুপিং হলো, তারপরে যখন রুল এ না বি তোদের কী লিখেছিলাম দেখে নিবি, এ অর বি, 1 নম্বর রুলের মধ্যেই আছে অন্তত। এরা এস আর পি গ্রুপের ক্ষেত্রে, আমি রুলটাকে বলে দিচ্ছি, এস আর পি গ্রুপের ক্ষেত্রে শেষ যে গ্রুপটা, একদম যে গ্রুপের অন্তর্গত ইলেকট্রন, সেই গ্রুপের বাকি প্রতিটা ইলেকট্রনের 0.35 করে বলেছিলাম। এর একটা ব্যতিক্রম, এক্সেপশন দেয়। ব্যতিক্রম হচ্ছে কি না, যদি 1s-টা যদি ভ্যালেন্স সেল হয়, ভ্যালেন্স যদি হয় 1s যদি ভ্যালেন্স হয়, তখন 0.35-এর বদলে 0.30 লিখতে হবে। আবার বলছি, দেখবি তোদের রুল কোনটা, এ না বি কি একটা লিখিয়েছিলাম, যে রুলটাতে আছে এস বা পি গ্রুপের জন্য, এস বা পি গ্রুপের জন্য, এস বা পি গ্রুপ, এস বা পি গ্রুপের প্রথম যে কেসটা, ওই গ্রুপের বাকি প্রতিটা ইলেকট্রনের 0.35 করে, এই 0.35-এর ভ্যালুটা 0.30 হয়ে যাবে যদি ভ্যালেন্স সেলটা হয় 1s। 1s যদি ভ্যালেন্স সেল হয়, তখন হয়ে যাবে কি 0.30, 0.35-এর বদলে। এটা জানো, এটা ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এই হোমওয়ার্কগুলো করবি তোরা, এই হোমওয়ার্কগুলোকে করবি, এই হোমওয়ার্কগুলোকে আমিও দেখে নেবো তোদের কোনগুলো হোমওয়ার্ক দিয়েছি, সেগুলোকে আমিও এই হোমওয়ার্কগুলোকে করে আমি দিয়ে দেবো। তোরা এই হোমওয়ার্কটাকে 2 দিনের মধ্যে কর, পরের ভিডিও আসার আগে যেন হোমওয়ার্কগুলো পেয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা গেল। এরপরে আমি দ্রুত তোদের আগের দিনের যে এমসিকিউ পরীক্ষা তোরা দিলি, সেই এমসিকিউ পরীক্ষাটাকে আমি সলভ করে দিচ্ছি। কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গা আছে, বেশ কিছু সহজও আছে। আমি উত্তর দেখ, আমি আগে উত্তরগুলোকে আগে লিখে নিচ্ছি, অ্যান্সারগুলোকে আগে লিখে নিচ্ছি। অ্যান্সার প্রথমে 10টা 10টা করে করব। 1, অ্যান্সার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবারে এই অ্যান্সারগুলোকে দেখ, আমি লিখে দিচ্ছি খাতা দেখে। বি, সি, ডি, সি, বি, এ, বি, ডি, ডি, এ। 10টাকে আলোচনা করি, তারপরে আবার 11 নম্বর থেকে আবার করব। আচ্ছা, 1 নম্বর কোশ্চেন ছিল, হুইচ অফ দ্য ফলোয়িং ট্রায়াডস রিপ্রেজেন্ট আইসোটোনস। ট্রায়াডস বাংলা মিডিয়াম শোন। ট্রায়াডস মানে হচ্ছে ত্রয়ী, পেয়ার মানে যেমন জোড়, PAIR পেয়ার, এক জোড়া জুতো, একটা পেয়ার অফ শুজ, সেরকম ট্রায়াড মানে ত্রয়ী, 3 জনের ট্রায়াড হয়। 2 বন্ধু খুব ভাব, এরা একটা বন্ধুর পেয়ার। 3 বন্ধুতে খুব ভাব, ওরা বলে ট্রায়াডস বলবি, ত্রয়ী। তাহলে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ট্রায়াডস, কোন ট্রায়াডটা আইসোটোনকে প্রকাশ করে, রিপ্রেজেন্ট করে আইসোটোনকে। তাহলে এবারে কি, আইসোটোন মানে কি, নিউট্রনের সংখ্যা যাদের সমান। তাহলে নিউট্রনের সংখ্যা যাদের সমান হবে, আমি দেখ নিউটনের সংখ্যা যাবে, অপশন বিটাতে চলে যা। যেমন ধর আর্গন 1840 আছে, আর্গনের ক্ষেত্রে 40 - 18, 40 মানে হচ্ছে মাস নাম্বার, প্রোটন প্লাস নিউট্রন, আর পায়ে যেটা আছে 18 সেটা হচ্ছে নাম্বার অফ প্রোটন। তাহলে প্রোটন প্লাস নিউট্রন মাইনাস প্রোটন সমান নিউট্রন, তাহলে কত হয়ে গেল 22।
আর্গন। তারপর আছে ক্যালসিয়াম 42 আর 20, তাহলে ক্যালসিয়াম হচ্ছে 42 মাইনাস 20 সমান 22। আরেকটা কত আছে স্ক্যান্ডিয়াম 21 43 মাইনাস 21 সমান 22, তাই হচ্ছে অপশন বিটা হবে কারেক্ট অ্যান্সার, অপশন বি। বুঝতে পারলি? তাহলে এটা গেল, এটা 1 নম্বরের প্রশ্ন, এটা 1 নম্বরের প্রশ্ন। 2 নম্বরটা হচ্ছে দ্য রেডিয়াস অফ দ্য ফার্স্ট অরবিট অফ এইচ অ্যাটম ইজ 53, দ্য রেডিয়াস অফ দ্য সেকেন্ড অরবিট উড বি। হাইড্রোজেন পরমাণুর প্রথম যে কক্ষপথ, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথটার ব্যাসার্ধ 53 পাইকোমিটার বলে দিয়েছে, পিএম পাইকোমিটার। তাহলে দ্বিতীয় কক্ষপথটার ব্যাসার্ধ কত? তাহলে এখন আমরা কি জানি, ব্যাসার্ধর সঙ্গে পরমাণু নাম্বার অফ অরবিট অর্থাৎ কক্ষপথের সংখ্যাটা হচ্ছে সমানুপাতিক, যত সংখ্যা বাড়বে তত ব্যাসার্ধটাও বেড়ে যাবে, এবং শুধু সমানুপাতিক নয়, আর এর সঙ্গে দেখবি ইকুয়েশনগুলো একদম প্রথম দিকে ইকুয়েশন সব লিখে দিয়েছি 2 নম্বরের, দেখবি যে, এবং বইয়েও আছে ইকুয়েশনটা, বইয়েও আছে আর ভ্যারিজেস এন স্কোয়ার। তাহলে কী হবে, R1/R2 সমান N1 স্কোয়ার বাই N2 স্কোয়ার, অর R1 মানে হচ্ছে কত বলেছে 53, R2 বার করতে বলেছে, যেখানে হচ্ছে এটা 1 এর স্কোয়ার, এটা 2 এর স্কোয়ার, और 8 সমান কত হচ্ছে 53 গুণিত 2 স্কোয়ার মানে হচ্ছে 4, মানে হচ্ছে 4 3 12, 4 5 20 আর 1 21, 212। তাহলে কত 212 অপশন আছে, অপশন সি। তাহলে অপশন সি গেল। এরপরে বলছে 3 নম্বরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং পার্টিকেলস ট্রাভেলিং অ্যাট সেম স্পিড উড হ্যাভ ম্যাটার ওয়েভস অফ দ্য শর্টেস্ট ওয়েভলেংথ। একই স্পিডে ছুটে যাচ্ছে 3টে কণা, 4টে কণাকে এখানে বলা আছে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন আর আলফা পার্টিকেল, এবং তাহলে 4টে কণা ধর্ম স্বীকার করেছে, বলছে এদের ম্যাটার ওয়েভ অর্থাৎ বস্তুর যে তরঙ্গ, সেই তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, শর্টেস্ট ওয়েভলেংথ সবথেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের কে বস্তুর তরঙ্গ উৎপাদন করবে সেটা জিজ্ঞেস করছে এখানে। তাহলে বস্তুর তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে দেখ আমরা জানি ই সমান এইচ নিউ, 3 নম্বরটার জন্য ই সমান এইচ নিউ, আবার ই সমান হচ্ছে এমসি স্কোয়ার। তাহলে কি হচ্ছে, অর এইচ নিউ সমান হচ্ছে এমসি স্কোয়ার, এই দুটোকে সমান করে দিলাম। তাহলে নিউ ভ্যারিজ এ সি স্কোয়ার, যেহেতু এম আর এইচ হচ্ছে কনস্ট্যান্ট, এম আর এইচ কনস্ট্যান্ট, তাহলে নিউ ভ্যারিজ এ সি স্কোয়ার হয়ে গেল। তাহলে অর 1/λ ভ্যারিজ এ সি স্কোয়ার, অর্থাৎ সিটাকে এখানে মাসের উপর ডিপেন্ড করছি আমরা, তাহলে হচ্ছে এটাকে সিটাকে কনস্ট্যান্ট ধরতে হবে, এমসি স্কোয়ার এইটা কনস্ট্যান্ট, অর্থাৎ এইচ আর সি হচ্ছে কনস্ট্যান্ট, এইচ আর সি কনস্ট্যান্ট, কারণ সিটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কনস্ট্যান্ট, বিভিন্ন কণা বলে এমটা একটা কণার এম কনস্ট্যান্ট, কিন্তু বিভিন্ন কণা তাহলে প্রত্যেকের এম আলাদা। তাহলে এইচ নিউ ভ্যারিজেস এম কম্পাঙ্কটা ভরের সঙ্গে কিন্তু সমানুপাতিক, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যটা হবে ব্যস্তানুপাতিক, কারণ নিউ কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ব্যস্তানুপাতিক, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা ভরের সঙ্গে হবে ব্যস্তানুপাতিক, অর্থাৎ ভরটা যার যত বেশি হবে তার তরঙ্গ দৈর্ঘ্যটা তত ছোট হবে। তাহলে উত্তর কি হবে, আমাদের অপশনে আছে কি আলফা পার্টিকেল, তাহলে হচ্ছে আমরা দেখ 3 দেখ ওই জন্য হচ্ছে ডি হয়েছে, বোঝা গেল। তাহলে 3 নম্বরটা গেল, 3 নম্বরটা গেল। এরপর 4 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং কনফিগারেশন ইজ নট ট্রু উইথ রেসপেক্ট টু পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। পাউলির অপবর্জন নীতি অনুসারে কোনটা ঠিক নয়, 3টে অপশন দিলেই বুঝতে পারবি। সেটা হচ্ছে এই এরকম দিয়েছে, আরেকটা দিয়েছে এরকম। পাউলির অপবর্জন নীতি অনুসারে কোনটা ঠিক নয়, এটা হচ্ছে সম্ভবত 4 নম্বরের প্রশ্ন। 4, তাহলে পাউলির অপবর্জন নীতিটা কি, যে কোনো দুটো ইলেকট্রনের 4টে কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না। অপশন বিটাতে দেখ, এই যে এই অপশন সিটাতে দেখ, এই দুটোরই প্লাস হাফ আর প্লাস হাফ হয়ে গেছে, এসের ভ্যালুটা কিন্তু দুটোরই প্লাস হাফ হয়ে গেছে, তাহলে কিন্তু এদের 4টে কোয়ান্টাম ভ্যালু কিন্তু সমান হয়ে যাবে, এন, এল, এম এল এবং এস, দুটোই উপর থেকে মাথা
দুটোই প্লাস আপ, অর্থাৎ এটা পাওয়ারের এক্সক্লুসিভ প্রিন্সিপাল মানবে না। তাহলে 4এরটা তাই দেখ সি। 5এরটা দ্য অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন ইজ অ্যান অ্যাটম ডিপেন্ডস অন। 5 নম্বরেরটাকে দেখ অরবিটালটা, এই জায়গাটা সবাইকার গোলমাল হতে পারে, আমি বুঝতে পারছিলাম ইংরাজিতে আছে বলেই গোলমালটা হওয়ার সম্ভাবনা, আর অন্য কোনো কারণ নেই। এই রকম দেখবি একটা ছবি আঁকিয়েছিলাম আমি, দেখ এরকম দেখবি আমি একটা ছবি আঁকিছি তোদের, যেখানে এইটা অরবিট, এইটা সাবসেল, আর এইগুলো অরবিটাল। তাহলে দেখ এই সাবসেলগুলো মুভ করে অরবিট, আর অরবিটালগুলো সাবসেল তৈরি করছে। তাহলে অরবিটালের অন্তর্গত ইলেকট্রনটার কৌণিক ভরবেগ যদি হতো তখন এমএল দিয়ে হিসেব করতিস, কিন্তু অরবিটালটার কৌণিক ভরবেগ বলছে, কৌণিক ভরবেগ বলছে অ্যাঙ্গুলার মোমেন্টাম অরবিটালটার। দ্য অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, অরবিটালটার অ্যাঙ্গুলার মোমেন্টাম, অরবিটালটার অ্যাঙ্গুলার মোমেন্টাম বলছে কার উপরে ডিপেন্ড করে। তাহলে হচ্ছে কি, তাহলে অরবিটালটা যেটা সেটা নিজে যখন ঘুরছে তখন সেটা সাবসেল তৈরি করছে। সাবসেল তৈরি করলে মানে সেটা সাবসেলকে রিপ্রেজেন্ট করা হয় এল দিয়ে। তাহলে এল অরবিটালটার, যেটা অরবিটালের জন্য যে কৌণিক ভরবেগ হয় সেই কৌণিক ভরবেগের মানটা হচ্ছে কিন্তু এল এর উপর ডিপেন্ড করছে। যদি অরবিটালের মধ্যে যে ইলেকট্রনটা, দ্য অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন ইন অ্যান অ্যাটম ডিপেন্ডস অন, তাহলে অপশন বি এল হবে। 5 নম্বরেরটা তাহলে কিন্তু এল হবে। আবার সাবসেলটা 6 নম্বরের কোশ্চেন আবার দেখ কাছাকাছি। 6 নম্বরে হুইচ সাবসেল দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন, অ্যাঙ্গুলার মোমেন্টাম, শুধু অ্যাঙ্গুলার মোমেন্টাম দেখ, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বলছে না কিন্তু। অরবিটালটার ক্ষেত্রে যদি অ্যাঙ্গুলার মোমেন্ট যদি বলতো যে একটা অরবিটালের ইলেকট্রনের কত অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, 5 নম্বর আর 6 নম্বরের মধ্যে পার্থক্যটাকে বুঝে নে। যদি বলতো একটা ইলেকট্রনের, একটা অরবিটের একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ অ্যাঙ্গুলার মোমেন্টাম কত, ইলেকট্রন অফ এন অরবিট তার কৌণিক ভরবেগ কত, ডিফারেন্ট জিনিস। এখানে বলছে অরবিটালটার কৌণিক ভরবেগ কত, অরবিটাল মানে ইলেকট্রনটার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, অর্থাৎ অরবিটালটার যে স্পিডে ঘুরছে, অরবিটালের মধ্যে যখন ইলেকট্রনটা ঘুরছে তখন তাকে এমএল দিয়ে তখন ক্যালকুলেশন করবি, অর্থাৎ এমএল ইন্টু h/2π। কিন্তু অরবিটালটা ঘুরে তো সাবসেল তৈরি করছে, তাহলে সাবসেলের মধ্যে ইলেকট্রনের গল্প চলে আসছে, তাহলে সেখানে হবে √L ইন্টু L+1 ইন্টু h/2π। তাই 5-এর উত্তরটা হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বি। যেখানে 6-এর উত্তরটা হবে সেখানেও এল দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, কারণ আমরা জানি দেখ 6-এর ক্ষেত্রে হচ্ছে √L ইন্টু L+1 ইন্টু h/2π, এটাই সমান MVR সমান এটা হয়, MVR সমান এটা হয়। তাহলে এল এর মান কখন এস, এল এর মান 0, এস এর ক্ষেত্রে, পি এর ক্ষেত্রে 1, তাহলে পি দরকার নেই, এস এর ক্ষেত্রে 0 মানে দেখ তখন এটা 0 হয়ে যাচ্ছে, এল সমান 0 হয়ে যাবে। এল এর মান 0 কখন, এস এর ক্ষেত্রে, তাহলে এলটা সমান 0 হয়ে যাবে মানে পুরোটা 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ এস সাবসেলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল 6-এরটা তাই এ হয়ে যাচ্ছে এস। 7-এরটা ইন Fe3+ আয়ন দ্য নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ইজ, Fe3+ আয়ন তোদেরকে এটা তো বারবার করেছি, Fe3+ আয়নের ইলেকট্রনীয় বিন্যাস করবি 7 নম্বরেরটার জন্য। Fe3+ আয়নের ইলেকট্রনীয় বিন্যাস আমি লিখে দিচ্ছি আরেকবার, Fe3+, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে 4s দেখ 3d6, 4s2, মানে এটা আয়রনের। Fe3+ তিনটে ইলেকট্রনকে বাদ করতে পারছি, এখানে দুটো মাইনাস হয়ে গেল আর এখান থেকে একটা, 3d5, অর্থাৎ প্রত্যেকটার একটা করে, তাহলে n সমান 5, মানে এখানে x সমান নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, x সমান হচ্ছে 5, x সমান 5 কত নম্বরে আছে, 7-এর ক্ষেত্রে অপশানটা 7-এর বেলাতে ডি, তাহলে 7-এর হবে ডি হবে, 7-এর দেখ ডি হয়েছে, তাই 7-এর ডি। চলে আসছে 8-এ। 8-এরটা হচ্ছে দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন দ্যাটস ক্যান বি অ্যাকুমুলেটেড
ইন ফোর্থ এনার্জি লেভেল ইজ 4 নম্বর কক্ষপথের সর্বোচ্চ কতগুলো? 7 নম্বরেরটা একজন অরিজিৎ সম্ভবত বলেছিলি, বুঝতে পারিস নি। কেন পারিস নি আমি বুঝলাম না, তো সহজ কোশ্চেন তো, যে Fe3+ আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা কত। অবশ্য আমি ভুলও বলতে পারি, তুই অন্য হয়তো নাম্বার অন্য প্রশ্ন বলেছিলি, আমার মনে হচ্ছে যেন তুই 7 নম্বরটাকে বলেছিলি। যাই হোক, 7 নম্বরটা কিন্তু বোঝার কিছু নেই, আনপেয়ার্ড ইলেকট্রন অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা বার করতে বলেছে। আয়রন 3+ ইলেকট্রনিক বিন্যাস থাকলে ব্লকিং করলি আনপেয়ার্ড ইলেকট্রন। আর আমি কেন চেষ্টা করলাম, আগেরগুলো কেন করলাম না, সবগুলো দেখতে পাচ্ছি পুরো ভর্তি আছে, ম্যাক্সিমামটা ভর্তি, মানে যতটা সর্বোচ্চ ধরে ততটাই ভর্তি আছে, অর্থাৎ আর বাকিগুলো করার দরকার হলো না। চলে 8 নম্বরে, 4 নম্বর কক্ষপথের সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে। 4 নম্বর কক্ষপথ, 8 নম্বর কোশ্চেন সোজা তো। 4 নম্বর কক্ষপথের কি SPDRF, তো 4 নম্বর ফোর্থ এনার্জি লেভেল, দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ফোর্থ এনার্জি। SPDF, S এর 2টো, P এর 6টা, D এর 10টা, F এর 14টা, যোগ করে যেটা হবে সেটাই 24 আর 6 30 আর 32, তাহলে হচ্ছে 8 বেলাতে দেয় 32, অর্থাৎ 8 ডি, এই দেখ 8 ডি। 9টাতে চলে আসছে, তাহলে 8টা বুঝতে পারলি, 9টায় চলে আসছি। 9টার প্রশ্ন করেছে, 9টার প্রশ্নটা হচ্ছে অ্যান ইলেকট্রন হ্যাজ স্পিন কোয়ান্টাম নাম্বার S is equal to +r and ml is equal to +3. It can be represented in ml সমান +3, ml সমান +3 মানে হচ্ছে কি ml সমান +3, এটা 9 নম্বরেরটাকে বলছি। ml সমান +3 মানে হচ্ছে 1 2 3 4 5 +3 +2 +1 0 -1, সরি উল্টো দিক থেকে করলাম, -3 -2 -1 0 +1 +2 +3, অর্থাৎ 1 2 3 4 5 6 7, 7টা সাবসেল থাকতেই হচ্ছে, অর্থাৎ এটা F সাবসেল হতেই হবে। F সাবসেল যদি হয়, অন্তত F সাবসেল, এর থেকে বড় হলেও হতে পারে। ধর যদি G এর ক্ষেত্রে আরেকটা এ বাড়বে, এদিকে আরেকটা বাড়বে G এর ক্ষেত্রে, কিন্তু আমার F দরকার, অর্থাৎ F সাবসেল হলেই হবে। F সাবসেলের ক্ষেত্রেই +3 ml এর ভ্যালু হতে পারে, অর্থাৎ এটা F সাবসেল, অর্থাৎ 9টার উত্তর হবে ডি। 10 নম্বরে ডি আমার লেখা আছে ডি, তাহলে 8 9 গেল 10। 10 নম্বরেরটা হচ্ছে কি, 10 নম্বরের কোশ্চেনটা হচ্ছে নাম্বার অফ অ্যাঙ্গুলার নোডস ফর 4p অরবিটাল। এটা রিসেন্টলি বলেছি, এটাকে নিশ্চয়ই আমাকে আর বলতে হবে না, 4p। তাহলে কি 10টার জন্য অ্যাঙ্গুলার নোডসের হচ্ছে L মানে হচ্ছে P এর জন্য 1, তাহলে 1 উত্তর হবে। 10এরটা হবে A উত্তর, 10এরটা হবে A উত্তর। কেন না, অ্যাঙ্গুলার নোডের সমীকরণটা হচ্ছে অ্যাঙ্গুলার নোড ইজ ইকুয়াল টু L অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, তাহলে 4p, P এর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার L সমান হচ্ছে 1, তাহলে 1 মানে এটা উত্তর হয়ে গেল 1, তাহলে 10এরটা গেল। এবারে 11 থেকে দেখাবো, দেখ 11 থেকে দেখাবো, 11 থেকেও এমন কিছু কঠিন কিছুই নেই। 11 12 13 14 15 16 17 18 19 20 উত্তরগুলোকে লিখে নিচ্ছি, আমাদের আলোচনাটা একটু দ্রুত করা যাবে। তাহলে BAC BAC BA BA BB AC আর D। তাহলে এবারে দেখ 11 থেকে প্রশ্নগুলোর উত্তর বলি। হুইচ অফ দ্য ফলোইং সেট ইজ নট পসিবল। 11টা বি উত্তর, একদম উত্তরে চলে যাচ্ছি। 11টার হচ্ছে বি উত্তর আছে 3 0 -1, 11টা 3 0 -1 -1/2 3 0, অর্থাৎ দেখ এটা ঠিক আছে, এটা n, এটা l সমান যখন 0 হবে তখন তার ml এর ভ্যালু একটাই 0, অর্থাৎ -1 হতে পারে না। -1 হতে গেলে -1 0 +1 p সাবসেলের জন্য হবে, s এর জন্য কিন্তু হবে না। s এর ক্ষেত্রে এটা 0ই হতে হতো, অর্থাৎ এই সেটটা কিন্তু ফুল সেট, বিটা তাহলে বি উত্তর। 11 বি। 12 দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস ইন এ সাবসেল ফর হুইচ L ইজ ইকুয়াল টু 3। L সমান যদি 3 হয় তাহলে S মানে 0,
পি এর 1, ডি এর 2, এফ এর 3। তাহলে এফ উপকক্ষে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 7টা অরবিটাল থাকে, 7 দিয়ে 14, তাহলে অ্যান্সার 14 হবে। অ্যান্সার 14 মানে অপশান এ 12 গেল। 13টাতে চলে আয়। when del v is equal to del x, the uncertainty in velocity of an electron del v is equal to, যদি del v আর del x সমান হয়ে যায়, এটা দেখ, এটা ইন্টারেস্টিং, এটাকে বলি 13টা। del v সমান বলছে del x, অর্থাৎ আনসার্টেনটি ইন পজিশন অর্থাৎ অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা আর ভেলোসিটি বা গতিবেগ নির্ণয়ের অনিশ্চয়তা যদি সমান হয়, তখন ডেল ভির মান কি হবে? এই তো কোশ্চেন। তাহলে আমরা কি জানি? হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল অনুসারে ডেল পি ইন্টু ডেল এক্স সমান h/4 মিনিমাম ভ্যালুটা নিলাম, গ্রেটার দেন ইকুয়াল টু নিলাম না, গ্রেটার দেনটা লিখলাম না, সমান ভ্যালুটাকে নিলাম। ডেল পি সমান ডেল এক্স। ডেল পি মানে হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, কোনি মানে শুধু মোমেন্টাম, ভরবেগ। ভরবেগ মানে হচ্ছে এম ডেল ভি, और এম ডেল ভি ইন্টু ডেল এক্স সমান h/4। এখন দেখ ডেল এক্স সমান ডেল ভি বলেছে, ডেল এক্স এর বদলে ডেল ভি লিখে দিচ্ছি। এম ইন্টু ডেল ভি মানে ডেল ভি স্কোয়ার সমান h/4 और ডেল ভি স্কোয়ার সমান h/4 এম, और ডেল ভি সমান হচ্ছে পুরোটা √ওভার h/4 এম। তাহলে এই 1/4 বেরিয়ে গেল 2 হয়ে h/এম হয়ে গেল। বুঝতে পারলি? 13টা। 14টাও কে একজন বলেছিল, একটু বুঝতে অসুবিধা হয়েছে। বলছে যে রেশিও অফ দ্য রেডিয়াই of the first orbits of H plus আর lithium 2+ is He plus আর Li2 plus এর এই তিনটের প্রথম কক্ষপথগুলোর ব্যাসার্ধের অনুপাত কত? ব্যাসার্ধের অনুপাত, এটাও তেমন কিছু কঠিন। রেডিয়াস আর রেডিয়াই, সিঙ্গুলার প্লুরাল, আর কিচ্ছু নয়। তাহলে 14 কোশ্চেনটা হচ্ছে তিনটের ব্যাসার্ধের অনুপাত কত। এখন তাহলে ব্যাসার্ধের অনুপাত যদি আমাদেরকে বার করতে হয়, ব্যাসার্ধের অনুপাত যদি বার করতে হয়, আমরা জানি আর ভ্যারিজেস 1/z। এটাও আমাদের খাতাতে করা আছে, বইয়েও তোরা পাবি। পরমাণু ক্রমাঙ্কের সঙ্গে ব্যাসার্ধটার হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে R1 = R2 = R3 সমান কত হবে? 1/z1 = 1/z2 = 1/z3। তাহলে 1/1 = 1/2 = 1/3, মানে হচ্ছে 1 = 1/2 = 1/3। 6 দিয়ে গুণ করে দে, 6 = 2, 2 3 6, 6 = 3 = 2, 6 = 3 = 2 মানে হচ্ছে অপশন বি। 14টা অপশন বি হয়ে গেল। 15টা দেখ, দ্য নাম্বার অফ সাবস্টেন্স ইন 5th এনার্জি লেভেল। যত নম্বর শক্তি স্তর ততগুলো উপকক্ষ থাকে। আমরা আমাদের ব্যবহারের জন্য 4-এর পর থেকে 4টে ধরি, 4 নম্বর কক্ষপথের পর থেকে, কিন্তু যত নম্বর কক্ষপথ, প্রথম নম্বর কক্ষপথের একটাই উপকক্ষ এস, 2 নম্বরের এসপি, 3 নম্বরের এসপি ডি 3টে, 4 নম্বরের 4টে এসপি ডিএফ, 5 নম্বরের এসপি ডিএফ জি 5টা, 6 নম্বর হলে 6টা হবে, যেটা এখন আবিষ্কার হয়নি, 7 নম্বরের 7টা হবে ইত্যাদি। তাহলে 5 নম্বর কক্ষপথ 5টা এনার্জি লেভেল হবে, অর্থাৎ এ, অপশন এ, 15 এ। 16 নম্বরে চলে যাচ্ছি, হুইচ অফ দ্য ফলোইং ইজ রং অ্যারেঞ্জমেন্ট। দেখ, কেমনভাবে দেওয়া আছে, এটা 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 আর অল অফ দিস, এই তিনটের মধ্যে দেখ এইটা আর এটা কিন্তু ঠিক আছে। ভাবিস না দুটো ভুল। কেন না, তোকে দুটো ইলেকট্রনকে তার অ্যাকোমোডেশন দিতে হচ্ছে। তুই প্রথমে এটাকে দিলি, পরের বার এটাকে দিতেই পারিস। তবে এমন তো কোথাও বলেনি, কোনো রুলে দেখবি বলেনি, তুই একটা রুল দেখাতে পারবি না যেখানে বলেছে যে পরপর দিতে হবে। বলেছে যে একই দিকে মাথা পাজানো হয়, যতক্ষণ ফাঁকা থাকবে ততক্ষণ আনপ্যাড স্পিন মেনটেন করবে। আনপ্যাড স্পিন মেনটেন করেছে এবং তাদের সিমিলার স্পিনও হয়েছে, একই দিকে মাথা হয়েছে, অসুবিধা কিছু নেই। কেউ যদি বলে যে আমি এটাকে এইভাবে লিখবো, সেটাও লিখতে পারে। অর্থাৎ তুই ফার্স্ট ইলেকট্রনটাকে নন নেসেসারি এখানে ঢোকাতে হবে। কেউ যদি বলে ফার্স্ট ইলেকট্রনটাকে আমি এখানে ঢোকাবো, চলবে। তাহলে এটা ঠিক গেল। এটাকে দেখ, এবারে 4টে অ্যাকোমোডেশন দিয়েছে, প্রথমে একটা একটা করে ভর্তি করেছি। এবার এর পরের ভর্তিটা উল্টো দিকে মাথা দিয়ে করতে হবে। এবার এই প্রথম 3টের মধ্যে কোথায় করবি তোর ব্যাপার। 3টে সমশক্তির শক্তি, তাহলে যেখানে খুশি করেছি আমি এখানে করছি, ঠিক আছে। এইটার বেলায় দেখ, এটা ফাঁকা থাকা সত্ত্বেও কিন্তু জোর করে দিয়েছি, এইটাই হচ্ছে ভুল। অর্থাৎ ভুলটা হচ্ছে 16, তাই হচ্ছে বি। দেখ 16 বি উত্তর, 16 জন্য বি।
17 নম্বরটা আছে ক্যালকুলেট দ্য টোটাল নাম্বার অফ ইলেকট্রনস অফ ক্লোরিন উইথ S সমান -12। তাহলে ক্লোরিনের ইলেকট্রনের সংখ্যা বার করো, 1s2 2s2 2p6 3s2 3p 2 আর 2 4 আর 6 4 10 আর 2 12 আর 5 17। তো আমরা ট্র্যাডিশনাল নিয়ম ফলো করি, অর্থাৎ দেখ উপর দিকে মাথা করে একটা বেশি আছে, বাকি এখানে সব যতগুলো উপর দিকে মাথা ততগুলো নিচের দিকে মাথা হবে, সব জোড়বদ্ধ যেহেতু আছে, এখানে আনপ্যাড এটা উপর দিকে মাথা, অর্থাৎ উপর দিকে মাথা একটা বেশি থাকবে। তাহলে S সমান প্লাস হাফ হবে 17টার মধ্যে, ধর 18 মানে 18 মানে হচ্ছে 9 2 18, 9 উপর দিকে মাথা হবে 9টা আর নিচের দিকে মাথা হবে 8টা, খুব স্বাভাবিকভাবেই। তাহলে S সমান মাইনাস হাফ হবে 8টা, তাহলে অপশন বি 17টা দেখ অপশন বি আছে। তাই 18টা বলছি ইন হুইচ অফ দ্য ফলোইং অ্যাটম নাম্বার অফ এস ইলেকট্রন ইজ গ্রেটার দেন পি ইলেকট্রন, অর্থাৎ এই চারটে যে অ্যাটম নাইট্রোজেন অক্সিজেন ক্লোরিন আর ভ্যানাডিয়াম, নাইট্রোজেন অক্সিজেন ক্লোরিন আর ভ্যানাডিয়াম, এদের মধ্যে কার এস ইলেকট্রনটা পি ইলেকট্রনের চেয়ে বেশি, এস ইলেকট্রনটা বেশি পি ইলেকট্রনের চেয়ে, ইলেকট্রনীয় বিন্যাস করবি চারটের, তাহলে সমস্যা মিটে যাবে। এস আর পি ইলেকট্রন লিখে দিচ্ছি। নাইট্রোজেনের হচ্ছে 4 আর 3 1s2 2s2 2p3 4 আর 3 7, দেখ এস ইলেকট্রন দুটো, এই 2 আর 2 4 আর এখানে 3। অক্সিজেনের ক্ষেত্রে 2p4 4 আর 4 হবে, ক্লোরিনের ক্ষেত্রে হবে 6 আর 11, আর ভ্যানাডিয়ামের ক্ষেত্রে হবে 8 আর 12, বাকিগুলো ডিতে থাকবে, 12 আর 8 20, ভ্যানাডিয়াম 23 আর 3টে ডিতে থাকবে। তাহলে হচ্ছে এই হচ্ছে, তাহলে কোনটার ক্ষেত্রে এস ইলেকট্রনটা বেশি পি এর থেকে, দেখ এটা, তাই নাইট্রোজেন উত্তর হচ্ছে, তাই নাইট্রোজেন উত্তর, তাহলে হচ্ছে নাইট্রোজেন উত্তর হয়ে গেল 18টা এ। 19এরটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এগেনস্ট অফ হুন্স রুল, হুন্স রুলের বিরোধী কোনটা, 19এরটা হুন্স রুলের বিরোধী, ভেরি ইন্টারেস্টিং, হুন্স রুলের বিরোধী। পাউলির কোশ্চেন প্রিন্সিপালের বিরোধী হলে তোকে ভাবতে হবে না, যদি আব্বাও নিয়মের বিরোধী হয় তাহলেও ভাবতে হবে না, তুই শুধু ভাববি এটা এ এটা বি, হুন্স রুলের কোনটা বিরোধী, এর অপশনটাতে দিয়েছে এটা অপশন বি, এটা অপশন সি, এটা হুন্স রুলের বিরোধী কোনটা, এটা কিন্তু হুন্স রুলের বিরোধী নয়, এটা কিন্তু হুন্স রুলের বিরোধী নয়, কারণ কি এটা পাউলির এক্সক্লুশন প্রিন্সিপালের বিরোধী, একই দিকে মাথা এস সমান দুটোরই প্লাস হাফ হয়ে গেছে, এটা ভুল যদিও, কিন্তু হুন্সের নিয়ম অনুসারে ভুল নয়, পাউলির নিয়ম অনুসারে ভুল। এটা তো ঠিক কনফিগারেশন আমরা দেখতে পাচ্ছি, একদম প্লেন একদম ঠিক কনফিগার করেছে। অপশন সিটাতে দেখ এইটা ঠিক আছে, কিন্তু এখানে দুটো ইলেকট্রনকে তোকে জায়গা দিতে হচ্ছে, ফাঁকা কক্ষ পড়ে গেছে জোড়বদ্ধ করেছে, তাহলে এটা হুন্স রুলের বিরোধী, তাহলে এইটা হচ্ছে কারেক্ট অপশন, অর্থাৎ অপশন সি 19টা সি। বুঝতে পারলি? ইন্টারেস্টিং কোশ্চেন। 20টা কিন্তু 20টা বলছে, এটা তোদেরকে একদম প্রথম দিনের ক্লাসে সেই কী করে পুরো ইউনিভার্স তৈরি হলো সেদিন বুঝিয়েছিলাম যে ব্যারিয়নস কারা, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স রিপ্রেজেন্ট ব্যারিয়ন, ব্যারিয়নকে কোন পেয়ারটা রিপ্রেজেন্ট করে, ব্যারিয়ন কাদেরকে বলে আমরা জানি, নিউট্রন এবং প্রোটনকে বলে ব্যারিয়ন, নিউট্রন এবং প্রোটনকে একসঙ্গে বলা হয় ব্যারিয়নস। তাহলে তাই আমরা পুরো আমাদের বিশ্বব্রহ্মাণ্ডকে আমরা যেগুলোকে ফিল করি যে বিশ্বটাকে, তাকে আমরা বলি ব্যারিয়নিক ম্যাটার্স, ব্যারিয়ন নিউট্রন প্রোটন দিয়ে তৈরি বলে সমস্ত পদার্থ, মনে আছে? তাহলে এটা হচ্ছে নিউট্রন এবং প্রোটন, অর্থাৎ অপশন ডি। তাহলে আজকে এখানে শেষ করছি, পরের দিন অঙ্ক করাবার ইচ্ছা আছে, অঙ্ক করাবো, এবং তোদের এরপরে আমি ঘোষণা করব সাবজেক্টিভ পরীক্ষা, লিখিত পরীক্ষাও হবে, যেটা 11-এর প্রিপারেশন হবে, উচ্চ মাধ্যমিক লেভেলের প্রিপারেশনের জন্য কিন্তু লিখিত পরীক্ষারও এরপরে হবে, সেটা আমি তোদেরকে সাইটে নোটিশ দেবো, গ্রুপেও জানিয়ে দেবো। ঠিক আছে, আজকে চলি, ভালো থাকিস, সুস্থ থাকিস, বাই।